ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 100। এই কোন হতভাগা লোককে ছাড়া মিথ্যাবাদী বলেছিস? 100 গুনলে রাগ থামে? দি নাইট অফ থ্রিলস প্রেজেন্টস স্বর্ণযুগের রূপকথা উইথ TNT রাজু। একটু কল্পনা, একটু প্রেম, একটু অনুরাগ আর স্নেহের ছোঁয়া, যার অতীত কাহিনী বুনে দেয় এক স্বর্ণালী উপাখ্যান। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ড জ্ঞান থাকে না। একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, তা মুখখানা অমন হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুঁকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বন্যার মতো হবে মশাই। মাস্টার মশাই বললেন, এই বলো কি হে, এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোকা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোকা ভাঙতে যাবে কেন? আরে বাবা কথাটা শুনুন। হলো কি, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। তা মশাই সকালবেলা উঠেছি, হাত মুখ ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুনগুলো পড়ে গেল। আমি তাড়াতাড়ি সেই আগুনটা সরাতে গেছি, অমনি আঙুলে ছ্যাঁক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে মশাই, আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরে জুলুম। তাই আমি রাগ করে, এই বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা একেবারে ভেঙে খান হয়ে গেল। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এই রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো। রাগটা একটু কমাও বাবু, রাগটা একটু কমাও। আপনি কি বলেন? হ্যাঁ, এই কমাও মানে তো বললে তো আর কমানো যায় না। এই রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি তোমাকে একটা উপায় বলছি, শোনো। হ্যাঁ, শোনো, শুনেছি খুব ধীরে ধীরে ওই 1, 2, 3 করে 10 গুনলে এই রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না বাপু। এই তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ কোথাও কিছু নেই, একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথায়? কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তখন তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19,
বিষ। সকলে বলল, এ কি, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? আরে ও মশাই, বলি অমন ধারা করছেন কেন? কেদার বাবু ভয়ানক চোট গেলেও ইনি কিন্তু গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করলেন, মশাই, আরে আপনার কি অসুখ টসুখ করেছে নাকি? ওব্রেজ মশাইকে ডাকতে হবে। কেদার বাবু রেগে আগুন হয়ে বললেন, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের আরো ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টার বাবুও দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদার বাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 100। এই কোন হতভাগা লোককে ছাড়া মিথ্যাবাদী বলেছিস? 100 গুনলে রাগ থামে? বলেই তিনি ডাইনে বাঁয়ে দুম লাঠির ঘা মেরে চলেছেন। লোকজন সব ছুটে পালাচ্ছে, আর মাস্টার মশাই তখন এক দৌড়ে সেই ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না। এক গাঁয়ে এক গরিব চাষা ছিল। তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড়ও করেছে, কিন্তু মহাজন তিনিই বলছেন, না, 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। তখন চাষিরা রক্ষে নেই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোড় বুদ্ধি এক উকিল এসে হাজির হল। ওই 100 টাকা আমায় দিলে আমি তোমার বাঁচাবার উপায় করতে পারি। চাষা তখন তার হাতে ধরলো, পায়ে ধরলো, বলল, আমাকে বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাবু কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটিও দেবে না। শুধুমাত্র পাঁঠার মতো বলবে, ব্যাঁ। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কি না? চাষা আবারও বলল, উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করেছিস না, তোকে আমি ফাটকে দেব। চাষা ভয় না পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, হাকিম বললেন, এই লোকটা পাগল নাকি? তখন চাষা উকিল বলে উঠল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহু কালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না ওর কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের মতো লিখলেই বা কি? দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলাটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার।
দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিকটা শুনে টুনে বললেন, মকদ্দমা এখানে ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়ে দিলাম, ওই 100 টাকায় অন্তত দে। চাষা তখনও বলল, দে। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলল, আমি তোকে দেখে নেব, আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামের দিকে ফিরে চলছে। এমন সময় তার উকিল এসে ধরল। হে বাপু, যাচ্ছে কোথায়? আমার পাওনাটা আগে চুকিয়ে দাও। 100 টাকার যে রফা হয়েছে, এখন মকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা একেবারে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, উকিল বলল, বাবু হে, ওইসব চালাকি তো খাটবে না, টাকাটা এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবারও বলল, উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ্য পাড়া গেয়ে ভূত, তোর পেটে পেটে এত শয়তানি কে জানতো? আগে যদি জানতাম তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণে পাওয়া হলো না। এক রাজসভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলো কর্মচারী আছে। তাদের মধ্যে সকলে যে খুব কাজের লোক তা নয়। 2-4 জন খেটে খুটে কাজ করে, আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি হলেন ওই অশীলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন, তিনি নাকি অসির লক্ষণ অর্থাৎ তলোয়ারের দোষ গুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, তা উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন, আমার রাজ্যে যত তলোয়ার তা আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই অবধি ব্রাহ্মণ রাজা রাজসভায় ভর্তি হয়েছেন। হ্যাঁ, মোটা রকম মাইনেও তিনি পাচ্ছেন, আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন, এই তলোয়ারটা ভালো, এই তলোয়ারটা খারাপ, ভারী কঠিন কাজ। কত তলোয়ার ঘেঁটে ঘুঁটে দেখে শুনে শুঁকে তারপর তার বিচারও তিনি করছেন। তাঁর বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয়, তখন তিনি সেটাকে প্রথমে শুঁকে দেখেন। এই তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেন, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মশাই শুকবার সময় সেই মার্কাটুকু ভালো করে দেখে নেন। যাদের উপর তিনি খুব খুশি থাকেন, অর্থাৎ যাঁরা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে, তাদের তলোয়ার দেখলেই তিনি নড়ে চড়ে টিপে টুপে বলেন, খাসা তলোয়ার, দিব্য তলোয়ার, হ্যাঁ, 1000 টাকা দামের তলোয়ার। আর যাদের উপর তিনি চটে থাকেন, অর্থাৎ তাকে ঘুষ দেয় না, খাতির করে না, তাদের তলোয়ার যতই ভালো হোক না কেন, তার কাছে পার পাওয়ার জো নেই। সেগুলো হাতে পড়লেই তিনি অমনি একটু শুঁকেই নাক ছিটকিয়ে বলে ওঠেন, হ্যাঁ, ছি 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 ছি, অতি বিচ্ছিরি, অতি বিচ্ছিরি তলোয়ার তো নয়, যেন কাস্তে গড়েছে। অমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার 2 টাকাও দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সে বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার গড়ে, আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেন। এইরকম হতে হতে
শেষটায় কারিগর গেল খেপে। একদিন সে করলো কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অশিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করলো। পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে বলে উঠলেন, আবার কি গড়ে আনলি দেখি? বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুকতে গেছেন, অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই একটা লম্বা করে বিকট এক হাঁচি, আর সেই সঙ্গে সঙ্গে তলোয়ারের আগায় খ্যাচ করে তার নাকটাও কেটে দুখান। চারিদিকে হইচই পড়ে গেল, এই জল আন রে, কবিরাজ ডাক রে। ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিঠ টান দিয়েছে। অশিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল, একে তো কাটা নাকের যন্ত্রণা, তার উপর সবাই বেরোলেই সবাই খ্যাপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এখন মুখ দেখানোই দায়, সে সভায়ও যেতে পারে না আর চাকরিও করতে পারে না। তাকে দেখলেই লোকে জিজ্ঞাসা করে, এই তলোয়ারটা কেমন ছিল রে? দুই বন্ধু ছিল, একজন অন্ধ আর একজন কালা। দুজনের মধ্যে বেজায় ভাব। কালা বিজ্ঞাপনে পড়লো আর অন্ধ লোক মুখে শুনলো কোথায় যেন যাত্রা হবে, সেখানে সঙ্গেরা নাচ গান করবে। কালা বলল, অন্ধ ভাই চল যাত্রা গিয়া দেখি। অন্ধ হাত নেড়ে গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল, কালা ভাই চল যাত্রায় নাচ গান শুনে আসি। দুজনে যাত্রার আসরে গিয়ে বসলো। রাত দুপুর পর্যন্ত নাচ গান চললো। তারপর অন্ধ বলল, বন্ধু গান শুনলে কেন? কালা বললে, আজকে তো নাচ দেখলাম, গানটা বোধহয় কাল হবে। অন্ধ বন্ধুটা ঘন ঘন মাথা নাড়ে বলল, তুমি বড় মূর্খ, আজ হলো গান, নাচটাই কালকের হবে। কালা চলিয়া গেল। সে বলল, চোখে দেখে না, তুমি নাচের মর্ম জানবে কি? অন্ধ তার কানে আঙুল ঢুকাইয়া বলল, কানে তো শোনো না, গানের তুমি কাঁচকালা বুঝবে? কালা চিৎকার করে বলল, আজকে নাচ কালকের গান। অন্ধ গলা ঝাঁকড়াইয়া শিওর ঠ্যাং নাচাইয়া বলিল, না না, আজকের গান কালকের নাচ। সেই থেকে দুজনের ছাড়াছাড়ি। কালা বলে, অন্ধটা এমন জুয়াচোর, সে দিনকেও রাত করতে পারে। আর অন্ধ বলে, কালাটা যদি নিজের কানে শুনতে পেত না, তবে বুঝতো সে কত বড় মিথ্যাবাদী। এই কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে। বাড়িতে তাই হুলুস তুলুস। চাকর, বামুন, ধোপা, নাপিত, দরগা, পেয়াদা সবাই বলে, এই দৌড়ে চল, দৌড়ে চল। যে আসে সেই বলে, কি চমৎকার ছবি, সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই, তিনি বললেন, সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তারই মতন ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বললেন, যা হোক, সাহেব হাসিটুকু কিন্তু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টুখুড়ো, তিনি বললেন, না, চোখ দুটো যা এঁকেছে না, ওরই দাম 1000 টাকা। চোখে দেখলে গোষ্ঠ ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হ্যাঁ হ্যাঁ করে সায় দিয়ে উঠল। রেদো দোপা তার কাপড়ে পোড়লা নামিয়ে বলে কি, এই তোফা ছবি, কাপড়খানা ইস্ত্রি যেন এই রেদো দোপার নিজের হাতের করা রে।
নাপিত তার খুরের থলি দুলিয়ে বললে, আমি 19 বছরের বাবুর চুল ছাঁটছি। আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখানি ছবির মতন ছবি। আমি যখনই চুল ছাঁটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন। বাবুর আহ্লাদির চাকর কেনারাম বলল, বলবো কি ভাই, এমন জলজান্ত ছবি আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঢুকে চেয়ে দেখি বাবু তো নয়, শুধু ছবি। সবাই বললে, তা ভুল হবারই তো কথা। যাই হোক, আশ্চর্য ছবি বটে। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, গোঁফ, দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সেই সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিল আছে এবং মিলেও যাচ্ছে। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন, এই শুনছ, একটা বড় ভুল হয়ে গেছে। কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে গিয়ে কার না কার ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন, এই দেখেছো দেখেছো, ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া প্যাগনা হাসি, এবার কার ছবি? খুড়ো বললেন, দেখো না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গাযাত্রার জ্যান্ত মারা। রেদো তো পাশেও বলল, একটা কাপড় পরেছে যেন চাষার মতন, ও সাতজন মেয়ে কেউ যেন পোশাক পরতেও শেখায়নি। নাপিত ভাইয়া মুচকি হেসে বললেন, চুল কেটেছে দেখো, যেন মাথার উপর কাস্তে চালাচ্ছে। কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বলল, আমি সকালবেলা ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মেরেছিলাম আর কি। আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি। আমার সামনে ও কথা বললে মুখ থিড়ে দিতাম না। তখন সবাই মিলে এক বাক্যে বললেন যে হ্যাঁ, সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি অমন চাটালো? বাবুর কি হাঁসের পায়ের মতো কান? ও কি বসেছে না ভালুক নাচছে? কতগুলো ছেলে ছাদের উপর হুড়োহুড়ি করে খেলা করছে। এমন সময় একটা মারামারির শব্দ শোনা গেল। তারপর হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে বলল, হারু পড়ে গেছে, হারু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল। খানিক বাদে শুনি একতলায় থেকে কান্নাকাটির শব্দ উঠেছে। বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, এই কি হয়েছে রে? শুনতে পেলেন ছেলেরা কাঁদছে, হারু পড়ে গিয়েছে। বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে। 5 মিনিটে ডাক্তার এসেও হাজির, কিন্তু হারু কোথায়? বাবু বললেন, এদিকে তো পড়েনি, ভেতর বাড়িতে পড়েছে বোধ হয়। কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বলল, না, এখানে তো কেউ পড়েনি, আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বুঝি। বাইরেও নেই, ভেতরেও নেই, তবে কি ছেলেটা উড়ে গেল? তখন ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলো, এই কোথায় রে, কোথায় হারু? তারা বলল, ছাতের উপর। সেখানে গিয়ে তারা দেখে হারুবাবু অভিমান করে বসে বসে কাঁদছেন। হারু বড় আদুরে ছেলে, মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলেই মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। হারু পড়ে গেছে বলে এত যে কান্না, তার অর্থ সকলকে জানানো হচ্ছে যে হারু আমাকে ফেলে দেয়নি, সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে। হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলেছিল। হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তারবাবু শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয়ে ভয়ে নালিশ করাই তো হলো না। যা হোক,
হারুকে আসতো দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা আর কারো মাথায় এলোই না। সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকমা। তিনি আবার কানে শোনেন কিছু কম। তাকে সবাই জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি হয়তো কাঁদছিলেন কেন? তিনি বললেন, আমি কি চাই অত জানি, দেখলুম ঝিয়েরা কাঁদছে, বৌমা কাঁদছেন, তাই আমিও কাঁদতে লাগলুম। ভাবলুম কিছু একটা হয়তো হয়ে থাকবে, তাই আমিও কাঁদতে শুরু করলুম। স্বর্ণযুগের রূপকথার আজকের পর্ব এখানেই সমাপ্ত। কিন্তু স্বর্ণযুগের রূপকথা শেষ হয়নি, শেষ হয় না। আমরা আবারও ফিরে আসব সামনের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায়। আর আপনারা নিজে তো শুনছেনই, সঙ্গে আপনার পরিচিতদেরও জানান স্বর্ণযুগের রূপকথা, আপনার বেড টাইম রিল্যাক্সেশন।